আমার রেভিনিউ এখন 60 থেকে 65 লাখ। উনি লোকালি ইন্টারন্যাশনাল ক্রিয়েটর, আপনি তো জানতেন না এটা? না। জানলে তো রাসেল রাশ সোহেল কেউ ঢুকতে পারতো না ওখানে। না, এভারেজ ভিউ আসা শুরু করলো 50 থেকে 80 মিলিয়ন। কোনো মাসের ইনকাম শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। প্রায় 20-25 জন খেলোয়াড় আছে যারা শুধুমাত্র খেলে মাসে 20 থেকে 30 হাজার টাকার পুরস্কার পাচ্ছে। যারা কপি করছেন তারা প্রতিদিনই ওনার ভিডিও দেখবেন, প্রতিদিন ওনাকে কপি করার চেষ্টা করবেন, কিন্তু অরিজিনালের মতো হতে পারবেন না। সোহেল ভাই চলে যাওয়ার পরে রাসেল ভাইয়ের আগমন এবং উনি প্রায় 3-4 মাসের মধ্যে একদম মাতিয়ে ফেললেন। সে খুব ভালো উপস্থাপনা করতেছে। যখন আমি একটা ভালো গেম ডিজাইন করে তাকে দিচ্ছি, আমি তো জানি গেম ইজ দ্য হিরো। আপনার কন্টেন্টের কপি হয়েছে বাংলাদেশে অনেক, মানে ইন্টারন্যাশনালি হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনালি হয়েছে। তো হঠাৎ করে আমি দেখি কি যে ওই ভিডিওটা 50 মিলিয়ন ক্রস করে ফেলছে 7 দিনের মধ্যে। কারণটা হচ্ছে যে ওখানে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই। এসএস ফুড চ্যালেঞ্জ বিকাম ইন্টারন্যাশনাল। ওকে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা চলে গেল। খুব মনোযোগ দিয়ে দেখেন, কারণ যারা আসলে কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ার করতে চান তাদের জন্য আজকের এপিসোডটা খুব ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স তারজিকি ব্রিয়ার শোতে। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন এবং আজকে যাকে নিয়ে আমার এই অনুষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে, তিনি বিশেষ করে আমি বলবো যে আমার অনেক দিনের খুব জানার জায়গাটাতে ছিলেন এবং বিশেষ করে যারা ফেসবুকে এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছেন, নিজের রুটি রোজগারের একটা জায়গা তৈরি করে ফেলেছেন, তাদের জন্য আজকের এই এপিসোডটা আমি বলবো যে একটা খুবই দিক নির্দেশনামূলক একটা এপিসোড হতে পারে। তো আমি খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে এই অনুষ্ঠানটি দেখার প্রথমেই আমন্ত্রণ জানাবো এবং আমি তার পুরো গল্পটা তুলে নিয়ে আসার চেষ্টা করবো। আমি নিজেও অনেক কিছু জানি না, জানার চেষ্টা করব। তাকে হয়তো নামে অনেকেই চিনতে নাও পারেন, ইতিমধ্যে তাকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন হয়েছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, ইন্টারন্যাশনালিও হয়েছে, কিন্তু তার যে কাজ, সেই কাজের যে চ্যানেলটি, সেটার নাম যদি আমি বলি তাহলে এক নামে তাকে সবাই চিনে ফেলবেন যারা সোশ্যাল মিডিয়াতে আছে। সেই চ্যানেলটি হচ্ছে এসএস ফুড চ্যানেল। তবে একটা বিষয় আমি শুরুতে একটু বলে নিই, তার শুধুমাত্র একটা চ্যানেল না, আরও অনেক চ্যানেল আছে, সেগুলো নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো। এবং এই সমস্ত চ্যানেলের যিনি কর্ণধার, তিনি হচ্ছেন আমাদের অনেক প্রিয় মানুষ, অনেক অনেক বেশি প্রিয় মানুষ, মোহাম্মদ ওমর সানি সম্রাট। সম্রাট ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, অনেক ধন্যবাদ। মানে এই শোটাতে সব আসার ইচ্ছা মানে অনেক দিন ধরেই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনি কি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনে আছেন নাকি পাশাপাশি অন্য কিছু করছেন? এখন ফুল টাইম পুরোপুরি। এর আগে কোথাও কি করেছেন কিছু, মানে জব বা অন্য কোনো কিছু? আমি 2018 থেকে 22 পর্যন্ত 4 বছর আমি জবে ছিলাম। আচ্ছা। 22 সালে আমি চাকরিটা পুরোপুরি ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি। কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা আরও আগে থেকে শুরু। আচ্ছা। যেটা হচ্ছে যে হয়তো আমি ঢাকাতে বসে একটা টিম ওখানে অপারেট করতো। হ্যাঁ। বাট 22 সালে আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমি পাবনাতে চলে যাই ঢাকা থেকে। ফাইন, আমি তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। আপনার ফ্যামিলি, আপনার জন্ম, আপনার বড় হয়ে ওঠা, পরিবার পরিবেশ সবকিছু মিলিয়ে শৈশবটা কেমন ছিল? আচ্ছা, আমার জন্ম হচ্ছে পাবনা জেলার ফরিদপুর থানাতে। ওখানে হচ্ছে আমি 2007 সালে এসএসসি পরীক্ষা শেষ করে আমি ঢাকাতে চলে আসি। ওখানে ঢাকা সিটি কলেজে পড়াশোনা করি আমি। এরপর হচ্ছে বিবিএমবিএ শেষ করে আমি হচ্ছে চাকরি করেছি 2021 সাল পর্যন্ত। কোথায় জয়েন করলেন? আমি জয়েন করেছিলাম অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে একটা বাইলেটারাল চেম্বার, যারা কিনা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক যে ব্যবসা, সেটার উন্নতি প্রকল্পে কাজ করতো। তো ওখানে আমি অফিস সেক্রেটারি হিসেবে কাজ করতাম। আপনার তো কোনো কালেই কখনো চিন্তা ছিল না যে আপনার ফুল টাইম প্রফেশন কন্টেন্ট ক্রিয়েশন হবে? না, ছিল না। একদম জার্নিটার গল্পটা আমি শুনতে চাই, মানে টুইস্টগুলা কি, কিভাবে শুরু হয়েছে, কিভাবে মুভ করেছেন? আমি ইন্টারমিডিয়েটের পরের থেকেই আপনার হচ্ছে যে ফ্রিল্যান্সিং যেটাকে বলে, ডাটা এন্ট্রি বা ছোট ছোট কাজগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম। এবং ওখানে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ওই যে টাকা উপার্জনের যে বিষয়টা, ওটা আমি করতে পেরেছি 2009 সাল থেকে, বলতেছি ইন্টারমিডিয়েটের পরের থেকেই। 18তে আপনার হচ্ছে যে আমাদের এলাকার কিছু লোক, তো মানে একজন ভদ্রলোক, উনি চ্যানেল শুরু করে। তো উনি আসলে আমাকে মানে খুঁজে পায় যে ও হয়তো ইউটিউব সম্পর্কে জানে, তাহলে তার কাছ থেকে একটা চ্যানেল খুলে নেই, বা আদৌ ওই যে ইনকাম পসিবল কিনা।
Okay. আমি তো দেখতেছি যে দুই বছর হয়ে গেল যে ইনকাম করা পসিবল, যেটা ভাই আপনিও বলেছেন যে আসলে একটা সময় অনেকে বিশ্বাসই করতো না যে টাকা আর আসবে আমার কিনা। বিশ্বাস লেভেলটা ছিল এতটাই বোকামি ছিল যতক্ষণে বাংলাদেশের অসংখ্য মানুষ ইউটিউব থেকে আর্ন করছে। রাইট। ফেসবুকে তো আরো পরে আসলো, কিন্তু ইউটিউব থেকে আর্ন করতেছে। বা আমিও দেখছি যে আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসে। তো আমি যখন চাকরি করতেছি উনি আমার মাধ্যমে একটা চ্যানেল খুলে নেয়। তো খুলে নেওয়ার পরে ওনারটা খুব ভালো করতে থাকে। তো ভালো করতে থাকার পরে আসলে ওনারটা, আমি যেহেতু ফুল টাইম তখনও যাইনি, তো ওনারটা দেখেও আমার একটা ইন্সপিরেশন আসে, বা আমি চেষ্টা করতেছিলাম যে কোনো কিছু করা যায় কিনা এলাকায় গিয়ে। তো ওনার সাথে একটা ছেলে কাজ করতো, ওর নাম হচ্ছে সাগর। তো মূলত হচ্ছে সাগরের সাথে কোলাবোরেশন করেই আমার এলাকায় হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেলের কাজ শুরু করা, যেটা আমরা করি হচ্ছে আপনার এসএস প্রতিভা, যে আমাদের লোকাল যে সিঙ্গিং ট্যালেন্টগুলো আছে তাদেরকে জাস্ট সিম্পলি উপস্থাপনা করা। ওকে। তো আমার প্রথম চ্যানেলটা হচ্ছে ওই গানের যে সিঙ্গিং, ওরা হচ্ছে এলাকার গান টান যারা গেয়ে বেড়াচ্ছে ওদেরকে কন্টেন্টগুলো দিত। তা আমি যেটা করি যে আমার যে হচ্ছে ইকুইপমেন্টগুলো ছিল ওগুলো ওকে প্রোভাইড করে দিয়ে দিই যে তুমি কাজগুলো করতে থাকো, আমি হয়তো বাদবাকি যে জিনিসগুলো আছে সেগুলো হ্যান্ডেল করতে। কন্টেন্ট বেসিক্যালি ও রেকর্ড করতো, করে আপনাকে পাঠাতো, তারপরে আফটার মানে পোস্ট প্রোডাকশনগুলো হ্যাঁ ওখান থেকেই করতো। আমি সবসময় গাইডে থাকতাম। দেখা গেছে যে আমি জব করতেছি, বাসায় গিয়ে তারপরে একটা না ওর সাথে আমার কথা হচ্ছে কোনটা আপলোড যাবে, কিভাবে থাম্বনেইল হবে, কিভাবে টাইটেল হবে, ওকে, এইভাবে চলতে থাকে। একদিন আমার শুটিংয়ে গিয়ে মনে হয় কি যে এই যে আপনার হচ্ছে যে তখন আমি দেখতাম কি যে বাসায় বসে যে অনেকে ইটিং কম্পিটিশনটা করে, বা অনেকগুলা জিনিস খেয়ে ফেলে, বা 3-4 জন হ্যাঁ মিলে আপনার খাওয়ার ইয়াটা করতেছে। তো গানের শুটিং যখন আমি করি, মাঝে মাঝে ছুটিতে গিয়ে বাড়িতে শুটিং করতেছি, তখন অনেকগুলো মানুষ একসাথে জড়ো হয়ে যায় শুটিং দেখার জন্য। তখন আমার মাথার মধ্যে হুট করে আইডিয়া আসলো যে তাহলে আমরা যে ইটিং কম্পিটিশন যেটা ঘরের ভিতরে হয় সেটা আমরা লোকালে নিয়ে আসি। গানের চ্যানেল করতে করতে এইটা একটা আইডিয়া আসলো, হঠাৎ করে মাথায় চলে আসলো। হঠাৎ করে আসলো এটা করা যায় কিনা। ইম্প্রোভাইজড একটা আইডিয়া আমি বলবো, কারণ এটা আপনারা ফুড দেখেছেন, ফুডের প্রতি মানুষের আগ্রহ দেখেছেন, এটাকে আপনারা কিছুটা ইম্প্রোভাইজ করেছেন। ওকে, বিউটিফুল। ওই চ্যানেলটা আমাদের ফার্স্ট ভিডিওটা শুট হয়ে গেল, যে একটা দেখবেন এসএস ফুড চ্যালেঞ্জের প্রথম যে ভিডিওটা, লং ভিডিওতে যেটা প্রায় 12 মিলিয়নের মতো ভিউজ আছে, একটা ইটভাটায় 3 জন, একদম সিম্পল, মানে খুব বেশি কোনো প্রেজেন্টেশন নাই, 3 জন মানুষ, তারা হয়তো 1 কেজি করে মিষ্টি খেয়েছে, একজন সবার আগে শেষ করেছে বা বেশি মিষ্টি খেয়েছে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। এবং সেই ভিডিওটা দেওয়ার পরেই যেটা হলো, আপনার ফার্স্ট ভিডিওটাই একদম রাতারাতি 5-6 মিলিয়ন। কারণ 2021 সালে আপনার ভিডিও ছাড়ার পরেই 5-6 মিলিয়ন ভিউজ 1 মাসের মধ্যে, ওটা হিউজ, মানে ওই সময়ের কনটেক্সটে ওটা হিউজ। কিন্তু যেটা হলো আপনার হচ্ছে যে খাবার চ্যালেঞ্জটা, তো একটা তো হচ্ছে রিস্ক ছিল যে ফার্স্ট ইটিংয়ের সময় মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হইতেই পারে, আর নতুন আইডিয়া হলেও ভেরিয়েশনটা ছিল না। একদিন হয়তো মিষ্টি খাচ্ছে, ভাত মাংস খাচ্ছে, তারপর কি? আর আমি লোকালে বসে তো ঢাকার মতো ভ্যারাইটিস ফুড পাবো না, আমি তো ওখানে মোমো পাচ্ছি না বা পিজা পাচ্ছি না, আর গ্রামের মানুষগুলো সেগুলো খাওয়াতেও খুব একটা অভ্যস্ত না। তো দেখা গেল যে খুব তাড়াতাড়ি, প্রায় মানে শুরুর 3 মাসের মধ্যে আমরা ক্রাইসিসে পড়ে গেলাম। আমার জানা মতো, আমার জ্ঞান তো, যদি পার্সন কেন্দ্রিক আয়ের জায়গাটা আমি বলি, যে কোনো ব্যক্তি পর্যায়ের আয় থেকে ফেসবুকে মানে একেবারে টপ লিস্টেড আয় যিনি করেছেন তাকে সামনে বসে আজকে আমি আড্ডা দিচ্ছি, এবং আপনাদেরকে আমি সেই জায়গাগুলোতে নিয়ে যাব যে ওনার আয় কত ছিল, এবং এটা যে শুধুমাত্র একটা মানে আয়ের জায়গা না, এটা যে অনেকগুলো মানুষকে সম্পৃক্ত করা যায়, এটা যে একটা উদ্যোক্তা হয়ে ওঠার জায়গা, এইরকম একটা জায়গাকে উনি ফেসবুকে নিয়ে গেছেন। এবং আমি যতদূর জানি ওনাকে কিছুদিন আগে সিএনএন থেকে একটা ইন্টারভিউ করা হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভাইয়া, যেটা হলো যে আপনি পর্যন্ত আপনার 3টা চ্যানেল, এবং তখন পর্যন্ত আপনি জব করে চলেছেন। জব করছে। তো তারপরে কি হলো? আপনি ওই বৈচিত্র্যগুলো বাড়ানোর চেষ্টা করলেন, ইনভলভমেন্ট বাড়ানোর চেষ্টা করলেন? যেটা হচ্ছে বৈচিত্র্যগুলো বাড়ানোর খোঁজে ছিলাম, যে কি করা যায়। আমরা শুরু করেছি এবং আমি এটাকে তখন অলরেডি আমাদের প্রায় 2-3 লোক ফুল টাইম কাজ করতেছে, এবং হঠাৎ করে যে ভিউয়ারশিপ মানে একদম আপ থেকে ডাউনে চলে আসলো, আর খুব একটা আইডিয়াও পাচ্ছি না যে খাবারের ক্ষেত্রে একে তো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসতে থাকলো,
যে একজন তিনজনকে আমি বিরিয়ানি খাওয়াইছি আপনার হচ্ছে বিকালবেলা, রাত্রেবেলা শুনতেছি ওনার প্রচন্ড পেট ব্যথা হচ্ছে। তো আমার তো রাত্রে ঘুম আসবে না, যে কোনো একটা বিপদ হয়ে গেল, বিপদ হয়ে যেতে পারে। তো ফার্স্ট অফ অল যে আমাদের এইটা বন্ধ করে দিতে হবে প্রথমত, হয়তো সেফ ফুড বাসার থেকে রান্না করে নিয়ে যে কোনো কিছু খাওয়াইতে হবে। প্লাস হচ্ছে যে যেহেতু বৈচিত্র্য আসতেছে না, এটা চেঞ্জ করতে হবে, নতুন কোনো আইডিয়াতে যেতে হবে। এর মধ্যে আসলো হচ্ছে করোনা। আচ্ছা, করোনার মধ্যে যেটা হলো যে আমি অফিস বন্ধ হয়ে গেল এবং ওই ছুটিতে আমি বাড়িতে চলে গেলাম। ওই টাইমটা মানে প্রথম আমার জন্য সুযোগ হলো কি যে একদম ফিল্ডে গিয়ে কাজ করার। এতক্ষণ পর্যন্ত আমি হয়তো আইডিয়া বা কনসেপ্টগুলো দিচ্ছিলাম, ফোনে যোগাযোগ করছি, ভিডিও কলে আমার ওখানে যারা আছে, সাগর, মনিরুল, ওদের নাম বলছি, ওরা শুরু থেকে আমার সাথে সম্পৃক্ত, ওরা কাজগুলো করছে। যখন আমি হচ্ছে কোভিডের মধ্যে বাড়িতে চলে গেলাম, তখন এই খেলার আইডিয়াটা আপনার প্রথম চলে আসে। যে আমরা দেখতাম যে আপনার হচ্ছে কোভিডের মধ্যে যেটা দেখা গেল কি যে আমি তো প্রায় 1 মাস হলো বাড়িতে আছি, তো বাচ্চারা কিন্তু তখন ফ্রি ফায়ার বা একদম গেম নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত। মানে আমার এক ছোট ভাগ্নে আছে, তখনও সম্ভবত ক্লাস 3-4-এ পড়ে, তো ওরা মোবাইল নিয়েই ব্যস্ত শুধু। তখন আমার ওই আইডিয়াটা একদম হুট করেই আসে যে ওদেরকে না আগেকার দিনে যে খেলাগুলো আছে সেই খেলাগুলো খেলায় ওদেরকে আমি ভিডিও শ্যুট করি। আপনার হচ্ছে যে গোল্লা ছুট, কানামাছি, বাট ওইগুলাও দেখলাম যে খুব একটা আপনার কাজ করছিল না, বা ওই রকম আর্কাইভ অনেকেই দিয়ে রাখছে। এইটা কি আপনার একেবারেই নিজস্ব ব্রেন চাইল্ড ছিল নাকি আপনি কোথাও থেকে দেখে উৎসাহিত হয়েছেন? না, তখনও উৎসাহিত হয়নি। আমি বলতেছি তখন আমি জাস্ট এটা করাচ্ছি। আচ্ছা, এটা তো অনেকেই করেছে, এটা তো নতুন কোনো আইডিয়া ছিল না যে গোল্লা ফুড, এই গোল্লা ছুট না, এসএস ফুড বিশেষ করে যেই আপনার যে গেমের যে এটাকে তো আপনি একটা ভিন্ন মাত্রা নিয়ে গেছেন। আপনার আগে কি কেউ করতো? না, এইভাবে করতো না, এইভাবে করতো না। টুকটাক কি করতো? মানে কোথাও থেকে কি আপনার আইডিয়াটা পিক হয়েছে? না, করতো যেমন ধরেন যে যেটা বলতে পারি আমরা হচ্ছে শাইখ সিরাজের যে ঈদ আনন্দ প্রোগ্রামটা, এটা তো চলছিল, এটা তো চলছিল। তো তখন আসলে যে আমরা একটা কম্বিনেশন, আমি একদিন হঠাৎ করে গেলাম যে এই খেলার সাথে খাওয়ার একটা যোগ করলাম। আচ্ছা, সেটা কেমন ছিল যে আমাদের যেই আমাদের যে খেলার যে ফার্স্ট ভিডিওটা, ওটা উই এক্সপ্লোরে আপলোড যায় ইউটিউব চ্যানেলে। সেটা ছিল এমন যে 4-5 জন ছেলে একসাথে একটা খেলায় অংশ নিবে। ওরা শুধু যেটাকে বলে লাভ ধাপ ঝাপ, মানে লাভ দিয়ে যদি 3টা রাউন্ডে খেলা হবে, 3টা রাউন্ড মিলে কে সর্বোচ্চ কত পয়েন্ট পাবে সে বিজয়ী। তাকে আমরা একটা ফুটবল পুরস্কার দিলাম। আর ধাপে ধাপে বিষয়টা এমন ছিল যে ফার্স্ট ধাপে, এই ধাপে আসলে তুমি হয়তো একটা বিস্কিট পাবা, দ্বিতীয় ধাপে আসলে তুমি একটা ড্রিঙ্কস পাচ্ছ। ইজি সিম্পল, হ্যাঁ, মানে আমাদের যে দেশি খেলাগুলো আছে ওটা থেকে ভিন্ন, কিন্তু পুরাপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্টারেস্টিং। কারণ প্রথম মিনিটে যেমন হচ্ছে 5 জনই একটা করে লাভ দিচ্ছে, তারা কোনো না কোনো পয়েন্ট পাচ্ছে, তার সাথে খাবার পাচ্ছে, সেটা খাচ্ছে। তো ওই ভিডিওটা যেটা হলো, ওইটা প্রোডাকশনের পরেই আমরা হচ্ছে ছেড়ে দিলাম। ওইটা যেটা হলো যে ওটা খুব তাড়াতাড়ি ভালো একটা ভিউজ নিয়ে আসলো, ধরে ফেললাম। So you got the idea, okay fine. So এখানে কাজ করবে, now you have to improvise it. Okay fine. আমরা ছোটদের দিয়ে খেলা শুরু করালাম, কিন্তু খেলাগুলো হলো কি যে আমাদের দেশি যেগুলো খেলা আছে সেগুলো না, একটু ভিন্ন ধর্মী মজার খেলা। এই আইডিয়াগুলো, খেলার যে আইডিয়াগুলো, এগুলো কি আপনি নিজে থেকে ডেভেলপ করছেন? হ্যাঁ, খেলার আইডিয়াগুলো আমি নিজে থেকে ডেভেলপ করতাম, প্লাস হচ্ছে আমার সাথে যারা ছিল ওরা কিছু ডেভেলপ করতো। বা আমরা বাইরের দেশে তো তখন অনেক ধরনের ট্রিক শট বা অনেক মজার খেলা পাওয়া যায়, ওগুলো থেকে আপনি সেগুলো দেখে ইম্প্রোভাইজ করে আমাদের দেশের স্টাইলে। বা আমাদের ভাই, আমার একটা জিনিস মনে হয়েছে যে একটা জায়গায় আপনাকে ক্রেডিট দিতে হবে, সেটা হচ্ছে ইউ বিল্ড আ টিম। অসাধারণ একটা টিম আপনি তৈরি করেছেন, এবং আপনি কখনোই, আমি যদি ভুল না বলে থাকি, আপনি কখনোই অন স্ক্রিন হন নাই, আপনি লোকজনকে দিয়ে কাজ করাইছেন। এইটা আপনি কিভাবে করলেন একদম শুরু থেকে? যেটা হয়েছে যে অন স্ক্রিন যাওয়ার প্রয়োজন আমার তখন ছিল না। আর আমি যেহেতু আইডিয়া বিল্ড আপ করতেছি এবং আমার কাজ ছিল ক্যামেরার পেছনে থেকে এই কাজগুলো বুঝে নেওয়া। দেখছি আমি যখনই ক্যামেরার সামনে চলে গেছি আমার কাজে কোনো ভুল হয়ে যায়। তো দেখছি আমার আজ পর্যন্ত মাথায় আসে না যে ক্যামেরার পিছনে গিয়ে আমি কিভাবে টিম বিল্ড করবো, বিকজ আমি যেটা চাই আমি ওটা পাই না। অ্যান্ড এখন আমি বুঝি না মানে আমার কি আসলে ওই জায়গাটায় স্যাক্রিফাইস করা উচিত কিনা। ধরেন আমি একটা পোস্ট প্রোডাকশনে, আমি আসলে যখন একটা ভিডিও এডিট হচ্ছে, বা আমি আগেই বলে নিচ্ছি আপনার সঙ্গে আমি খুব ইনফর্মালি আজকে ডিসকাশন করবো, সো আমি আপনার কাছ থেকে আইডিয়াও নিতে পারি যেটা হয়তো অনেকেরই কাজে লাগবে। সেটা হচ্ছে আমি তো একভাবে কাজ করে আসছি এতদিন যাবত, সো আমি স্যাটিসফাইড
এইভাবে যখন কেউ একজন এডিট করছে বা কোনো কাজ করছে তখন দেখা যাচ্ছে যে আমার হয়তো এই লাইনটা আমি করলে রাখতাম না, জি, এবং একটা লাইনই বা একটা শটই কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পুরো ভিডিওটাকে ইম্প্রোভাইজ করার জন্য। সো আপনি যেহেতু অন স্ক্রিন কখনোই হন নাই, আপনার প্রথম থেকেই টার্গেট ছিল যে না আপনি এদেরকে দিয়ে কাজ করাবেন, সো আপনার ওই পেনাল্টিটা বা আপনার ওই পেইনটা পেতে হয় নাই আসলে। কারণ আমি একটা খুব মজার উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনার একজন প্রেজেন্টার আছে, জি, আমি ভদ্রলোকের আমি প্রথম মনে হচ্ছিল কি ওরই চ্যানেলটা কিনা, সবাই সেটাই মনে ভেরি করতো। ফানি, হ্যাঁ, মানে অসম্ভব প্রচন্ড এনার্জেটিক। জি, ওটা আপনি খুঁজে পেলেন কিভাবে? আচ্ছা ওই গল্পতেই আমরা হ্যাঁ, জি, please। আসছিলাম। যেটা হলো যে আমরা ছোটদের দিয়ে বিভিন্ন মজার মজার খেলার গুলো আয়োজন করলাম। প্রথম হচ্ছে আমাদের গ্রামে, জি, তারপর ধীরে ধীরে কিন্তু কোভিডের কিছু রেস্ট্রিকশনগুলো একটু কমে গেল। আমরা পাশের গ্রামে গেলাম। পাশের গ্রামে যাওয়ার পরে যেটা হলো ওদের গ্রামের ছোট ছেলে মেয়েদের দিয়ে আমরা বিভিন্ন ধরনের খেলাগুলো দিচ্ছি। আর যেটা হলো তখন ফেসবুকেও এই কন্টেন্ট আপলোড করা শুরু করলাম, এবং ফেসবুকে দেখলাম আমরা ইউটিউবের থেকে অনেক বেশি রেসপন্স, এবং মানুষ অনেক ফিল নিয়ে দেখতে থাকলো। খেলাগুলি অনেক বেশি শেয়ার হচ্ছে দেশে এবং দেশের বাইরে থেকে। তখনও কোনো প্রেজেন্টার আসে নাই, তখন খেলাগুলো চলতেছে। তো ছোটরা যখন খেলতেছে তখন যেটা হয়তো আমরা নর্মালি খেলাগুলো নিয়ে যেতাম বা খেলাগুলো আয়োজন করতাম বিকাল বেলায়। তো আমাদের যে গ্রামটার কথা বলছি ওটার নাম হচ্ছে ন্যাসরাপাড়া। তো ওখানে হচ্ছে ইটভাটার কয়েকটা ইটভাটা। তো ইটভাটার শ্রমিকরা সাধারণত যেটা হয় সকাল একদম ভোর থেকে ওরা কাজ শুরু করে, 2টা থেকে 3টা পর্যন্ত কাজ করে, বিকাল টাইমে ফ্রি। তো প্রথম দেখা যেত কি ছোটরা যখন খেলতো বড়রা চারপাশ দিয়ে দর্শক হিসেবে আছে, তাদের একটা আবদার আসলো যে ছোটরা কেন খেলবে, আমরাও খেলবো। আচ্ছা, তো এই চাওয়াটা হলো আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট, বা আমাদের জন্য আসলে একটা ওটা লাকি একটা চাওয়া, যে তা আমরা চিন্তা করলাম এই ছোটদের খেলা কিভাবে আমরা বড়দের খেলাবো। তো আমরা খুব বেশি চিন্তা না করে আমরা ওইভাবে একটা খেলাগুলো সাজিয়ে ফেলাম, এবং এই যে আমাদের প্রথম যে খেলাগুলো ছিল সেগুলো কিন্তু এখনকার সাথে একেবারেই ম্যাচ করবে না। এখন তো অনেক ডেভেলপ। হ্যাঁ, তখন সিম্পল যে আইডিয়াগুলো ছিল সেগুলো নিয়ে হয়তো একটা টেবিলের উপরে আপনার 10-12টা গ্লাস সাজানো, কে আপনার বল থ্রো করে সবচেয়ে বেশি গ্লাস ফেলে দিতে পারে, একদম সিম্পল আইডিয়াগুলো। কিন্তু যেটা হচ্ছিল যে আমরা যখনই এই ভিডিওগুলা যেভাবেই করছি মানুষ সবগুলোই পছন্দ করতেছে এবং প্রচুর পরিমাণে লাইক শেয়ার হচ্ছে এবং ভিউজ হচ্ছে। তো এই খেলাগুলো চলাকালীন সময়ে তখন প্রথম আমাদের খেলাটা উপস্থাপনা করা হচ্ছে যার নাম হচ্ছে সোহেল ভাই, রাসেল ভাই না, রাসেল ভাইয়ের আগেও সোহেল ভাই আসলে প্রথম খেলাগুলো আপনার পরিচালনা শুরু করে। তো দেখা গেল যে উনি প্রায় 6-7 মাস উনি কন্টেন্ট আগায় নিয়ে যায়। আর আমি যেটা করতাম, আমি ওনাদেরকে ফুল ডিরেকশন দিয়ে দিতাম, আপনারা খেলাগুলো এইভাবে প্রেজেন্ট করবেন, কারণ আমাকে দিয়ে হবে না, আমি প্রেজেন্টেশন করতে পারবো না, আপনারাই করবেন। মানে ওনারা আমাদের সাথে সম্পৃক্ত ছিল আগে থেকেই, ওই যে গানের চ্যানেল বা কোনো না কোনো চ্যানেল থেকে সম্পৃক্ত ছিল, এবং ওনাদেরকেই আমরা হয়তো বললাম মামা আপনি পাঞ্জাবি পরে সুন্দর করে আসেন, মানুষ পছন্দ করবে। কারণ যেহেতু এই কাজটা কেউ করতেছে না, আমরা যা করব সেইটাই। উনি কি আগে কোনো কিছু করতো না? উনি কিছু করতো না, উনি কৃষক বা উনি কৃষি কাজ করতো আমাদের সাথে হয়তো। আপনি পেলেন কি, পিক করলেন কিভাবে? আপনি কি জানেন মানে যে আপনার কন্টেন্টের কপি হয়েছে বাংলাদেশে অনেক, মানে ইন্টারন্যাশনালি হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনালি হয়েছে অনেক, কিন্তু একটা জায়গাতে আপনি ইউনিক, মানে ওনার ওই প্রেজেন্টেশনের জায়গাটা মানে আপনাকে একটা অসম্ভব রকমের একটা ইউনিকনেস দিয়েছে। ওনার প্রেজেন্টেশনের জায়গায় আমাকে অসম্ভব ইউনিকনেস দিয়েছে, ওনার আমার চ্যানেলটা ছেড়ে দেওয়াটা আরও বেশি ইউনিকনেস তৈরি করে দিয়েছে। সেই গল্পে আমি আসতেছি, মানে প্রত্যেকটা সমস্যা আমার জন্য একটা নতুন সম্ভাবনা তৈরি করেছে। দ্যাটস আ ইন্টারেস্টিং স্টোরি ডেফিনেটলি, কারণ আপনি তো উদ্যোক্তা, আপনি আমি বলবো যে কন্টেন্ট উদ্যোক্তা। সো কন্টেন্ট উদ্যোক্তাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা এমপ্লয়ি ডিপেন্ডেন্ট হয়ে যাই, এবং এমপ্লয়িরা যখন চলে যায় সেটা যদি কোনো কারণে ব্লেজিং হয়ে যায়, দ্যাটস আ ভেরি ডিফারেন্ট কেস। আপনার জন্য ব্লেজিং হয়েছে মানে আমরা শুনবো নিশ্চয়ই যে কী ঘটেছে। সো ওই জায়গাগুলোতে আমরা আসতে চাই, এবং আমি বারবারই ওনাকে বলছি একটা বিষয় যে উনি কন্টেন্ট উদ্যোক্তা। একজন উদ্যোক্তা যখন আমি শব্দটা ইউজ করি, ডেফিনেটলি আপনারা বুঝতে পারবেন যে সে কোটির ঘরে ইনকাম করে, এবং এই চ্যানেলগুলো বাংলাদেশে বা ওনারা যে কাজ করেছেন তাতে আসলে এনাদের যে ইনকাম সেটা আসলে ডেফিনেটলি ওর কোটি ক্রস করে গেছে। ইন টোটালি যদি বলি সেটা তো ডেফিনেটলি ক্রস করে গেছে। কোনো মাসের ইনকাম শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে, বাট এটা অবশ্যইভাবে চিন্তা করা যাবে না, কারণ এখানে ব্রেনের ব্যাপার ছিল, মেধা,
পাশাপাশি হচ্ছে পরিশ্রম, টিম বিল্ডিং। হ্যাঁ, সো শুধুমাত্র 3 মিনিটের একটা ভিডিও দেখে, একটা ইজি এসকেপ দেখে কিন্তু আপনার কখনোই মনে করার সুযোগ নাই ইস ভেরি ইজি। নো, ইট ইজ নট ইজি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রথম যে জিনিস ছিল উনি বোধহয় রাসেল না, প্রথমে ছিল সোহেল। তারপরে আসলো রাসেল। যেটা হলো যে আমাদের ওই চ্যানেলের সাকসেস দেখে খুব তাড়াতাড়ি আরেকটা গ্রুপ আবার অফার করলো, মানে অনেকে অফার করে, অনেকে সরায় নিলেন। সরায় নেওয়ার পরে যেটা হলো যে আমরা আবার একটু ক্রাইসিসে পড়লাম। বাট লাকিলি ওই যে ব্লেসিং, যে তখন এই যে রাসেল ভাই, যিনি আসলে অসম্ভব মজার একজন মানুষ, অসম্ভব এনার্জেটিক, এবং বলতে পারি যে এসএস ফুড চ্যালেঞ্জের ফ্যান না থাকলেও রাসেল ভাইয়ের অনেক ফ্যান আছে বাংলাদেশে, এবং উনি অসাধারণ একজন প্রেজেন্টার হয়ে উঠলেন। সোহেল ভাই চলে যাওয়ার পরে রাসেল ভাইয়ের আগমন, এবং উনি প্রায় 3-4 মাসের মধ্যে একদম মাতিয়ে ফেললেন। সয়াবিন তেল যখন আমরা পুরস্কার দিলাম, একটা ব্যাপক পরিবর্তন। মানে আমরা কিন্তু এমন হয়েছে যে খেলা আমরা সাজিয়ে নিয়ে গেছি কোনো জায়গায়, মাইকিং করে বলতে হচ্ছে যে খেলা আছে এরকম, আপনারা পার্টিসিপেট করতে পারেন। বাট যখন আমরা এই পুরস্কারটা চাল, ডাল, তেল, চিনি, আটা, সয়াবিন তেল দিলাম, তখন এমন হইলো যে আমরা হয়তো খেলা নিয়ে গেছি, আমরা একটা জায়গায় যাইতাম 3টা থেকে 4টা প্ল্যানিং করে। তো 3 থেকে 4টা খেলাতে 100 থেকে 120 জনকে আমরা নিতে পারবো। 400-500 লোক দাঁড়ায় গেছে। আমরা ওখান থেকে যে ফার্স্ট মানে যারা আগে আসবে তাদেরকে আগে নিব, এই বেসিসে আমরা ইয়ে করলাম। তো ওই সময়টা আবার আরেকটা পিক লাইন ছিল এসএস ফুড চ্যালেঞ্জের জন্য, যে যখন এই পুরস্কারের চয়েসটা আমরা চাল, ডাল, তেল, চিনি, আটাতে চলে গেলাম, এবং জাস্ট পুরস্কারের জন্য, এবং রাসেল ভাইয়ের অসাধারণ উপস্থাপনা এবং এনার্জি যেটাই বলি, সব কিছু মিলায় খুব ভালো চলতে থাকলো। তখন দেখা গেছে যে আপনার এই যে দর্শক বন্ধুরা দেখেন রাসেল ভাইয়ের আজব খেলা দেখেন, মানে এইটা একদম মানে কমন একটা ডায়লগ আমাদের প্রত্যেকটা খেলার, এবং প্রচণ্ডভাবে আপনার সবার কাছে জনপ্রিয়। বিশেষ করে বাংলা পাবনার যারা মানুষ, ওর নাম দিয়েই আপনি ইন্ট্রোডিউস করলেন যে রাসেল ভাইয়ের আজব খেলা দেখেন। হ্যাঁ, মানে যেহেতু হচ্ছে আপনার খেলাগুলোতে তো একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে চ্যানেলের, মানে উনি পরিচালনা করতে। উনি কি এখনো আছে আপনার সঙ্গে? না, উনি চলে গেছে আবার, এখন নেই, উনি নেই, প্রায় 1.5 বছর হলো উনি অন্য কোথাও কাজ করছে। এইটা একটা সংকট না? হ্যাঁ, এই সংকটটা আমি কাটায় উঠছি, সেটাই আমি বলতেছিলাম যে উনি চলে যাওয়াটা বা এসএস ফুড চ্যালেঞ্জে ওনার না থাকাটাই হচ্ছে আমার জন্য হচ্ছে যেটা সবচেয়ে ব্লেসিং হয়েছে। কিভাবে? যখন এই যে আপনার হচ্ছে যে খেলাগুলো, যেটা বলতেছিলাম যে দর্শক বন্ধুরা দেখেন রাসেল ভাইয়ের খেলা দেখেন, উনি ব্যাপকভাবে যখন আপনার হচ্ছে সবার কাছে পরিচিতি পাচ্ছে এবং সবার ভালোবাসা পাচ্ছে, তখন ওনার কাছে মনে হলো যে মানে হি ওয়াজ ওয়ান অফ দ্য পিলার, কিন্তু ওনার কাছে মনে হতো হি ইজ দ্য পিলার। ওকে, এই জিনিসটা উনি কি স্যালারি পেতো নাকি আলটিমেটলি উনি স্যালারি, এবং আমার এখানে যারা কাজ করে স্যালারি, এবং আমি একটা বোনাসের মতো করে রেখেছি। তো আর্নিং এর দিক থেকে কোনো সময় আমি মনে করি যে কারো কমতি ছিল না। মানে এখন উনি যে কাজটা করতেছেন সেটা যে উনি আমার থেকে, আমি যেটা দিতাম তার থেকে খুব বেশি ইনকাম করেছেন সেটা না। ওনার একটা সমস্যা এসে গেল, বা মানুষের অনেক সময় প্ররোচনা থাকে না, হয়তো ওনারও ভুল না, ওনাকে একজন প্ররোচনা করতেছে, আরে তুমি তো জায়গাটাকে দেখতে চাই, এটা একজন উদ্যোক্তার জন্য সবসময় চ্যালেঞ্জ, একটা বেস্ট এমপ্লয়ি ক্রিয়েট করা, এবং সে বেস্ট এমপ্লয়িটা একটা সময় চলে যায়। সো আপনি ওটাকে কোপ আপ করলেন কিভাবে? হ্যাঁ, যেটা হলো যে ওনাকে প্ররোচনা করলো অনেকে যে আরে তুমি তো সবকিছু করতেছো, কিন্তু ও এত কিছু গেইন করতেছে, বাট তোমার কি? কিন্তু আমাদের বিষয়টা ছিল যে আমি তো পিছন থেকে জানতাম যে সে খুব ভালো উপস্থাপনা করতেছে, কখন যখন আমি একটা ভালো গেম ডিজাইন করে তাকে দিচ্ছি, তাহলে আমার গেম ডিজাইনের যে টিম আছে, তখন সাগর, মনিরুল, আরও সোহেল ভাই তখন আবার গেম ডিজাইনে আবার হিসেবে আসলো, তো ওনারাও তো ইম্পর্টেন্ট। আমি একটা ইম্পর্টেন্ট, বাট ওনার কাছে বিষয়টা ছিল হি ইজ দ্য ওনলি ইম্পর্টেন্ট। মানে উনি আমার কাছে প্রচণ্ড রকমের প্রায়োরিটি চাওয়া, বা থাকে না কেমন জানি একটা চেঞ্জ হয়ে যাওয়া, এবং যেহেতু উনি এত পপুলার হয়ে গেছে, মানুষজন তাকে দেখলেই, আমাদের তো কেউ চিনতেছে না, বা আমাদের যারা গেম ডিজাইনার তারাও কিন্তু কোথাও যাচ্ছি হয়তো রাসেল ভাই কিনে মাতাম, এইটা আমরা পজিটিভলি নিচ্ছি, কিন্তু উনি ধীরে ধীরে যেটা নিল একটা ওয়েট গেইন হয়ে গেল ওনার। তখন আমার মনে হলো কি যে আমার তো আসলে, আমি তো জানি গেম ইজ দ্য হিরো,
রাসেল ভাই সেটাকে প্রেজেন্ট করতেছে, উনি আমাকে পোর্ট্রে করতেছে, আমি ওনাকে শিখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। উনি রাসেল ছিল বাট হি বিকাম রাসেল ভাই। কিভাবে? এই চ্যানেল দুটার পরিপূরক। চ্যানেলের জন্য, ওনার জন্য চ্যানেল গ্রো করছে, বাট ওনাকে তো স্টেজ দেওয়া হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে শুধু গেমটাকে কিভাবে হিরো বানানো যায়। তখন যেটা করলাম, যেটা হচ্ছে যে ধাপে 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 করে শেখাই। জন্য আমি বলছিলাম যে শুরুতেই খুব মনোযোগ দিয়ে দেখেন, কারণ যারা আসলে কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ার করতে চান তাদের জন্য আজকের এপিসোডটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি রিয়েলাইজেশন করেন যে না, ইন ফিউচার আমি কি প্রবলেমে পড়তে পারি, যেটা উনি ওনার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলতেছে, সো আপনি স্টার্ট করার সময় এইসব জিনিসগুলো চিন্তা করে করবেন। জি, গেমটাকে হিরো বানানো, যে কোনো প্রেজেন্টার থাকবে না, গেমের মতো গেম চলবে, মানুষ খেলবে, খেলে সে আমাদের তখন যে ধরনটা ছিল এমন যে যদি সে হেরে যায় তাহলে একটা আপনার হচ্ছে সান্ত্বনা পুরস্কার, যেটাকে আমি বলি, যে ছোটখাটো একটা পুরস্কার টেবিল থেকে নিয়ে চলে যাবে, আর জিতলে সে একটা বড় পুরস্কার পাবে। এর কি কোনো ভয়েস ওভার থাকবে পিছন থেকে বা এরকম? না, কিচ্ছু থাকবে না। যেহেতু আমার একটা ক্রাউড আছে, খেলাটা আমরা সাজায় দিচ্ছি। ওকে, তো আমরা তখন এইরকম কিছু খেলা শুট করে নিলাম উনি থাকা অবস্থাতেই। আমার কাছে মনে হচ্ছে যে হয়তো কিছু একটা হইতে যাচ্ছে। তো মজার বিষয় হচ্ছে আমি তখন 3-4টা উনি থাকতে এক্সপেরিমেন্ট করার জন্য যেটা করলাম, যে আমাদের 15-20 মিনিটের শো হইতো তখন একটা খেলা। তো ওইটা যদি আপনার কোনো প্রেজেন্টেশন ছাড়া শুধুমাত্র আসবে, খেলবে, চলে যাবে, শর্ট হয়ে গেল 3-4 মিনিটের একটা ভিডিও। তো 3-4টা ভিডিও আমি রেডি করে রাখছি। এমন দিন হঠাৎ করে শুনলাম উনি মানে সকালবেলা আসে নাই এবং অলরেডি তার নিজের চ্যানেল শুরু করে দিছে। দেন ইউ লঞ্চ ইওর কন্টেন্ট। তখন আমার হঠাৎ করে মনে হলো যে আচ্ছা, ওইটা তো আমি বানায় রাখছি, ওইটা আমি ছেড়ে দিই। তো ওই কন্টেন্টটা আমি ছেড়ে দিলাম, কিন্তু ওনাকে আবার বুঝায় আমি ফেরত নিয়ে আসলাম যে আপনার কি কি সমস্যা। দেখলাম আসলে সমস্যা খুব বেশি কিছু না, ওইটাই সমস্যা যে মানুষের প্ররোচনাটাই বেশি। যেটা বললাম যে আমি ওই যে ভিডিওগুলো শুট করে রাখছিলাম, যে শুধু খেলা, হিরো, ওখানে কোনো প্রেজেন্টার থাকবে না। তো ওই ভিডিওগুলো যখন আপলোড করে দিলাম, তখন ওনার প্রেজেন্টেশন সহ আমাদের ভিডিওগুলোর ভিউজ আসতো হাইয়েস্ট 15 মিলিয়ন 20 মিলিয়ন। তো হঠাৎ করে আমি দেখি কি যে ওই ভিডিওটা 50 মিলিয়ন ক্রস করে ফেলছে 7 দিনের মধ্যে। কারণটা হচ্ছে যে ওখানে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই। That's how SS Food Challenge become international. ওকে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা চলে গেল। ইন্টারেস্টিং। আপনি তো জানতেন না এটা? না, জানলে তো রাসেল রাফ সোহেল কেউ ঢুকতে পারতো না ওখানে। না। এবং ওখানে আমি আগে থেকে যেটা আমাদের বাংলায় টাইটেল যাইতো, ওই খেলাটা আমি কোনোভাবে আমার কাছে মনে হয়েছে যে এটা ইংলিশে করি, এবং ওটা টাইটেলটা ইংলিশে দেওয়া ছিল। তখন যেটা করলাম যে রাসেল যদিও ফেরত আসলো, ওনাকে আমি বাংলা কন্টেন্ট, যেহেতু বাংলাদেশের মানুষের তো একটা চাহিদা আছে, ওনার প্রেজেন্টেশন সহকারে খেলাগুলো আমরা দিতে থাকলাম উই এক্সপ্লোরও বুম করলো। এবং SS ফুড চ্যালেঞ্জে যেটা হলো যে যেহেতু ওখানে টাইটেলটা ইংলিশে গেল এবং ওখানে কোনো কথা থাকতেছে না, মানুষ শুধু খেলা দেখতেছে, মানে কি কথা হচ্ছে সেটা বোঝার কোনো চাহিদা থাকলো না, তখন আমাদের প্রত্যেকটা কন্টেন্ট এভারেজ ভিউ আসা শুরু করলো 50 থেকে 80 মিলিয়ন। 2023 সালের জুন জুলাইয়ের কথা বলতেছি। এবং তখন এই যে 1 মাসে আপনার 1 বিলিয়ন ভিউজ, বা আমাদের 3 মাসে প্রায় 2-3 বিলিয়ন ভিউজ, বা একটা যে বুম, এবং দেখা গেছে যে উনি লোকালি ইন্টারন্যাশনাল ক্রিয়েটর। ওই আইডিয়াটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় একটা মুভ ছিল SS ফুড চ্যালেঞ্জের জন্য, এবং আর্নিং 10 টাইমস হায়ার হয়ে গেল। আমি চেষ্টা করলাম হচ্ছে যে এই শোটাকে আরও কিভাবে একদম মানুষের, মানে থাকে না ওই যে যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভয় এবং চ্যালেঞ্জটা কি, যে কপি করার যে এটা। তো আমি চেষ্টা করতেছিলাম যে এই কন্টেন্টগুলোকে এমনভাবে ক্রিয়েট করতে, সো দ্যাট সহজেই কেউ যেন কপি না করতে পারে। পারফেক্ট। সো ফ্যাক্ট হচ্ছে কি, এটা ওনার ব্রেন চাইল্ড। আমরা এতক্ষণ যেটা বলার চেষ্টা করছিলাম, উনি জানে এটার গতি প্রকৃতি কি, কোথায় গেলে থামতে হবে, কোথায় সুন্দর করতে হবে, এবং ইউনিক টেস্টটা মানুষজন ওনার কাছ থেকেই পাবে। যারা কপি করছেন তারা প্রতিদিনই ওনার ভিডিও দেখবেন, প্রতিদিন ওনাকে কপি করার চেষ্টা করবেন, কিন্তু অরিজিনালের মতো হতে পারবেন না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কতগুলো চ্যানেল ভাই এখন ইন টোটালি? এখন হচ্ছে আপনার 7টা চ্যানেলে ইউটিউবে। আর ফেসবুকে আসলে মনিটাইজেশনের ঝামেলা থাকে, এবং ইউটিউবে যেমন আমরা হয়তো মনিটাইজেশন পেয়ে যাই, ফেসবুকে চাইলেই সব পেজে একটা ঝামেলা আছে। তো ফেসবুকে রেগুলার আমরা 3টা পেজে, আমার 4টা পেজ।
সবগুলো চ্যানেলই কি আপনার মনিটাইজ হয়েছে? সবগুলো চ্যানেলে মনিটাইজেশন আমাদের 7টার মধ্যে 5টাতেই 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের উপরে আছে। সো আপনার এখন রেভিনিউ কত আসে প্রতি মাসে যদি আমি বলি ইন টোটাল? আপনার এক্সাক্ট বলা দরকার নেই, বা অন এভারেজ একটা রেভিনিউ। ইন টোটাল আমার রেভিনিউ এখন 60 থেকে 65 লাখ। 60 থেকে 65 লাখ টাকা। আপনার এখানে ইনভেস্ট হয়ে যায় কি পরিমাণ? আমি আসলে একটা মানুষকে ফলো করি, মিস্টার বিস্টের যেই ধারণাটা যে ইনকামের 90 থেকে 95% ইনভেস্ট করো, এইটা কিন্তু আমি প্রথম থেকেই করে আসছি এবং সেই মডেলেই কাজ করতেছি যে যত টাকাটা যেই পরিমাণে আসে সেই পরিমাণেই আবার কন্টেন্টের ইনভেস্ট করার জন্য। আর আমাদের যেই ধরনটা সেখানে না আসলে এখন মনে হয় যে তার থেকেও বেশি প্রয়োজন মানুষকে অ্যামেজ করার জন্য। আমরা যেই পর্যায়ে নিয়ে গেছি একদম ছোট পর্যায় থেকে এখন যেই পর্যায়ে আছে, বিগ গেমগুলো অনেক বড় হয়ে গেছে, দেখলেও বোঝা যায় যে ইনভেস্ট হচ্ছে প্রচুর। সেক্ষেত্রে রেভিনিউটা কি আগের থেকে ভালো হচ্ছে নাকি রেভিনিউর জায়গাটা একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে? রেভিনিউর জায়গাটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখনো পাচ্ছি। ফাইন, কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ ইন ফিউচারে আমরা ফেস করবো কিনা, মানে আমাদের এই ডেপথের জায়গাটা আসলে আমাদের দর্শকরা খুব একটা বুঝতে পারবে কিনা, তারপর আমার একটু জানার ইচ্ছা। সেটা হলো, ধরেন আপনি একটা টেস্ট জনগণকে দিয়ে ফেলছেন, আমি যদি একটু সহজ করে বলি, 3টা মিষ্টির টেস্ট দিয়ে ফেলছেন আপনি। এখন 3টা মিষ্টি আপনি এফোর্ড করতে পারতেছেন, কালকে থেকে আপনি 3টা মিষ্টি এফোর্ড করতে পারবেন না, বড়জোর আপনি 2টা পারবেন। আচ্ছা, তখন কি মানুষ ওই 2টাকে মেনে নেবে? কঠিন হবে। সো এটা তো একটা গ্রেট একটা, মানে আমার কাছে মনে হয় যে এটা একটা বড় ধাক্কা আসতে পারে। যেমন হচ্ছে আপনার রিসেন্টলি ফেসবুক গতকালকেই সম্ভবত একটা নতুন একটা ঘোষণা দিয়েছে যে সব ধরনের ভিডিওই রিলস আকারে যাবে, অলরেডি লঞ্চ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আর্নিং ক্যাপাসিটি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, যেহেতু আমরা ফেসবুকের আর্নিং এর উপরেই 90% আপনার ডিপেন্ডেন্ট। লাস্ট 3 বছরে ফেসবুকের যে ঢেউগুলা গেছে, সেই ঢেউগুলার আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নিয়ে আসলো ইউটিউবকে ধরার জন্য, জি, এবং ক্রিয়েটর স্টুডিও নিয়ে এসে ওরা লম্বা লেন্থের যে ভিডিওগুলো, সেগুলোকে আমি বলবো যে ইউটিউব যে পরিমাণ রেভিনিউ দিত, সেই পরিমাণ রেভিনিউ কখনো তার থেকেও বেশি দেয়া শুরু করলো। এবং তারপরে এইটা একদম আস্তে আস্তে জিরো করে দিল, মানে একদম পুরো। এমনও হলো যে ইউটিউব শুধু রেভিনিউ কমায়নি, লম্বা লেন্থের ভিডিও দিলে সেটা রিচ পর্যন্ত দেয় না। সরি, ইউটিউব না, ফেসবুকের কথা বলতে। তারপরে রিলসের দিকে ফোকাস করলো, শর্ট ভিডিওর দিকে ফোকাস করলো, যেই সময়টাতে আপনার এই কন্টেন্টগুলো প্রচুর মানে বুম করে গেছে এবং প্রচুর রেভিনিউ এসছে। আমি আপনার সঙ্গে অফ এয়ারে ডিসকাস করছিলাম, সেখানে উনি একটা মাসে প্রায় 90 লাখের মতো বাংলাদেশি টাকায় 90 লাখের মতো টাকা একটা মাসে উনি রিচ করেছে, মানে রেভিনিউ করানো সম্ভব ছিল ফেসবুক ইউটিউব মিলিয়ে। এখন আমাদের আরেকটা প্যাটার্নের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো আমি বলছি না যে আমরা এগুলোতে ম্যাচ করবো না, ডেফিনেটলি ম্যাচ করবো, কিন্তু এই প্যাটার্নগুলো যখন চেঞ্জ হয় তখন অনেক কন্টেন্টের জন্য সেটা খুব রিস্কি হয়ে যায়, এবং ওই প্যাটার্নের সাথে দেখা যায় ওই কন্টেন্ট আর ম্যাচই করতেছে না। এবার আমি যদি ভুল না বলে থাকি যে আপনার এই কন্টেন্টগুলো ইউটিউব থেকে খুব একটা বড় রেভিনিউ আর্ন করে না যতটা না করে ফেসবুক থেকে। হ্যাঁ, আমার আর্নিং এর যেটা বলছিলাম 85 to 95% কভার করে ফেসবুক থেকে। তো ভাইয়া একটা জিনিস যেটা রিস্কি কিনা, মানে ক্যারিয়ারটা রিস্কি কিনা, ঝুঁকি কিনা, মানে ফেসবুকের জায়গাটা আমার কাছে মনে হয় কি, যদি আমাদের পেজটা সাস্টেইন করে, হয় না যে হ্যাক হয়ে গেছে বা মনিটাইজেশন চলে গেছে, ফেসবুকের কিন্তু 1 সেকেন্ডের ভরসা নাই। এইটা মারাত্মকভাবে একটা মানে টেনশনের জায়গা ফেসবুকটা। ইটস আ কাইন্ড অফ লটারি। আর ইউটিউব তো মারাত্মক পরিমাণ সাপোর্টিভ, বা এসএস ফুড চ্যালেঞ্জের জন্য কিন্তু ডেডিকেটেড ম্যানেজার আছে, একদম ইউটিউব থেকে ডিরেক্টলি কথা বলে, আর ফেসবুকে আপনার খুঁজেও পাওয়া যাবে না। আমার মনে হয় বাংলাদেশের জাতীয় পর্যায়েও কারো মানে সেই রকম অ্যাবিলিটি নাই যে ফেসবুককে সরাসরি রিচ করতে পারে। তো সেইখানে আমরা আসলে কিছুই না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে গত 22, 23, 24, আপনি যদি ধরি আপনার 23 সাল, 24 এবং 25, 23 সাল থেকেই এসএস ফুড চ্যালেঞ্জ ফেসবুকের একটা আলাদা আরবিট্রেজের মধ্যে আছে, যেটা হচ্ছে যে আমার কিন্তু রেভিনিউ যেটা আসে সেটা কিন্তু কোনো আরপিএম নাই, অনেক আগের থেকেই ওরা একটা পারফরমেন্স বেসড এখন রেভিনিউ দিচ্ছে, কিন্তু এসএস ফুড চ্যালেঞ্জের জন্য এটা অনেক আগে থেকেই। ওকে, বিউটিফুল। সো ওরা কন্টেন্টটাকে রিকগনাইজ করেছে, যে দিস ইজ ভেরি স্পেশাল কন্টেন্টটাকে রিকগনাইজ করেছে। ওকে, সেটাই যে আমরা একটা ধারা, যেটা যদি বলি আপনার হচ্ছে যে গত 3 বছর ইয়ারলি ইনকাম যদি আমি ধরি, যে আমার একটা এভারেজের মধ্যে দিয়ে আমি যাচ্ছি,
ওকে, হয়তো কোনো মাসে যদি কম থাকে, মানে নির্দিষ্ট কিছু মাসেই হয়তো সেটা কম থাকতেছে, পরবর্তীতে পুরো বছর মিলায় যদি দেখি তাহলে সেটা ওকে। এখন পর্যন্ত সেটা আছে জন্যই আসলে আমি এই স্কেলে কাজ করতেছি। সো আপনার কতজন টিম এখন? এখন হচ্ছে আপনার ফুল টাইম কাজ করছে 40 জনের উপরে। 40 জনের উপরে। আপনার এই যে পুরো সেটআপটা রেডি হয়, এই একটা সেটআপ যখন ওয়েস্ট হয়ে যায়, লাইক এটার কোনো কাজে লাগতেছে না, তখন এটাকে কি করেন? আপনারা নতুন কোনো কিছু চিন্তা করেন ওটার উপরে, নাকি ওটা গুদামে চলে যায় একদম? না, গুদামে চলে যায় না। যেটা আমরা করি হচ্ছে যে আসলে মানুষকে এত বেশি আপনার হচ্ছে যে দেওয়ার মতো, মানে অফার করার মতো বা অ্যামেজ করার মতো তো আমাদের পক্ষে সম্ভব না। আর আমাদের কিন্তু রিসোর্সের অনেক অভাব। বাংলাদেশে বসে আমরা হচ্ছে যে বলতে পারি যে লোকাল যে রিসোর্সগুলো আছে সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করতেছি। তো আমরা হয়তো ফার্স্ট স্টেপে সবসময় যে হুক পার্টটা থাকে সেইটাতে হয়তো নতুনত্ব আনার চেষ্টা করতেছি। হুক পার্টটা পরের কোনো খেলায় গিয়ে সেকেন্ড বা থার্ড স্টেপে নিয়ে যাচ্ছি। তো রিসাইকেল করে ব্যবহার না করলে আরও সম্ভব না এখানে কাজ করা যায়। ওটার মেকিং কস্ট, তারপর হচ্ছে এত আইডিয়া কই পাবো? ট্রু। আর সব আইডিয়া যদি এক মাসে আপনাকে দিয়ে দিই তাহলে তারপরে আমি কিভাবে চলবো? এই বিষয়গুলো আমাদের কাজ করার চেষ্টা করি, যে একসাথে সব কিছু নতুনত্ব না নিয়ে এসে হয়তো দেখা গেছে যে প্রত্যেকটা মাসের আমাদের একটা খেলার সেট আপ যখন আমাদের রানিং মাঠে সেট করতেছে, পরক্ষণেই হয়তো আরও 2-3টা আমাদের ওয়ার্কশপ আছে, প্রত্যেকটা মাঠে আমার ওয়ার্কশপ আছে। সেখানে আইডিয়াগুলোর যে আপনার বাস্তব রূপ দেওয়ার কাজ চলছে। মানে ফিজিক্যাল অফিস নাকি? ফিজিক্যাল অফিস, হ্যাঁ। গ্রামে সেটা? হ্যাঁ, গ্রামে। ওকে, সো ওখানে রেগুলার বসতেছে এরকম লোক এখন ফুল টাইম এমপ্লয়ি? রেগুলার বসতেছে। যেমন ধরেন আমি তো বললাম যে আমার 40 জন ফুল টাইম আমার আছে। 40 জন ফুল টাইম এমপ্লয়ি? ফুল টাইম এমপ্লয়ি। ওরা কি সবাই আপনার ওই গ্রামের? সবাই আমার গ্রামের বা পাশের গ্রামের। এবং মজার বিষয় 40 জনের শেষ না, কিন্তু ওখানে আরও প্রায় 20 থেকে 30 জন আছে যারা ডেইলি বেসিসে মাসের 25 দিনে আমার ওখানে কাজ করে। কারণ আমাদের খেলার সেট আপগুলো করতে হলে মাঠ প্রস্তুত করতে হয়, হয়তো অনেক ধরনের কাজ আছে। এবং আমার ইকোসিস্টেমের মধ্যে প্রায়, আমি যে লাস্ট ধরেন কিছুদিন আগে কোরবানি গেল, তো সবার জন্য একটা কোরবানির চেষ্টা করেছে। তো লিস্টে ছিল 127 জন, যে 127 জন মানুষ এই ইকোসিস্টেমের সাথে আছে। কারণ আমাদের এখন যে খেলাগুলো হচ্ছে, এই খেলাগুলো কিন্তু যে কেউ খেলতে পারবে না। একজন ফিট মানুষ ছাড়া তার পক্ষে খেলা সম্ভব না। আপনার 3-4 মিনিট দৌড়ায় বিভিন্ন চ্যালেঞ্জগুলো খেলতে হচ্ছে। যে কেউ এসে অনেকে বলে যে এখন তো একই লোক দেখি। ভাই, একই লোক এই জন্যই দেখবেন কারণ হচ্ছে যে সবাই খেলার জন্য ফিট না। ওইটা যারা খেলতেছে তাদের একটা টিমও আছে যারা আমাদের অর্থায়নে রেগুলার জিম করতেছে। তো ওই যে প্রায় 20-25 জন খেলোয়াড় আছে যারা শুধুমাত্র খেলে মাসে 20 থেকে 30 হাজার টাকার পুরস্কার পাচ্ছে। বিউটিফুল। তারাও আমার ইকোসিস্টেমের মধ্যে আছে। লোকাল স্পন্সরগুলো ইন্টারেস্ট দেখায় আপনাদের কন্টেন্টের ব্যাপারে? লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব ধরনের। না, এটা তো আপনি ফেসবুক থেকে পাচ্ছেন। লাইক কোনো একটা কমিউনিটি এই অনুষ্ঠানটার স্পন্সর, যেমন আমি অল টাইম মিল্ক ব্রেড, সো অ্যাকচুয়ালি দে আর্ন ফ্রম অল টাইম মিল্ক ব্রেড, দেন ইউটিউব, দেন ফেসবুক, রাইট? সো আপনাদের এরকম কোনো ব্র্যান্ড আপনাদের সঙ্গে যুক্ত হতে চায় কিনা? সত্যি কথা বলতে ভাই, 2023 থেকে 24-এর মধ্যে সবাই জেনে গেছে যে আমি ব্র্যান্ডিংয়ে যাব না। বাংলাদেশের এমন কোনো কোম্পানি নেই বা মিডিয়া হাউস নেই, FMGC নিয়ে যারা কাজ করে, যে আমাদেরকে অফার করে নাই। আপনি কেন জান নাই? যেটা হচ্ছে যে SS ফুড চ্যালেঞ্জের অর্গানিক ভিউটা সেটা কিন্তু হিউজ। মানে প্রত্যেক মাসে আমাদের যদি খারাপও থাকে তাহলে 700 থেকে 800 মিলিয়ন ভিউজ পাই আমরা। ওকে। এবং যদি খুব ভালো হয় তাহলে 1.2 বিলিয়ন, মানে এভারেজে আমাদের 1 বিলিয়ন ভিউজ ক্রস করে। না, কিন্তু সেখানে তো ভাইয়া যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ক্লিকস থেকে আমরা যেই পরিমাণ আর্নিংটা পাচ্ছি, একটা ব্র্যান্ড যখন আমাদের সাথে সংযুক্ত হতে চাচ্ছে তাদের যে চাওয়া পাওয়াটা, আমার মনে হয় যে সেটা অনেক বেশি। চাওয়া পাওয়ার জায়গাটা ক্লিক করে না, চাওয়া পাওয়ার জায়গাটা ক্লিক করে না। তো দেখা গেছে যে একটা এমন হয়েছে যে কোনো একটা মিডিয়া হাউস, তারা বাংলাদেশের সুনামধন্য, তাদের সাথে আমার মিটিং হচ্ছে অনলাইনে 2 ঘন্টা ধরে হওয়ার পরে যখন দেখতেছে যে না আমাকে হ্যাপি করতে পারতেছে না, বলছে আপনার কি পোষায়? তাহলে আমার খুব ভালো করে পোষায় জন্যই আমি স্কেলে কাজ করতেছি, কিন্তু আপনারা যেটা অফার করতেছেন সেইটা দিয়ে আসলে আমি দেন আপনি আইডিয়া হয়তো বা, বাট আলহামদুলিল্লাহ আমার সাথে যারা কাজ করেন তারা হয়তো আমার ওই টিজিটা বোঝেন বা এটা বোঝেন। আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় যেটা হয়, আমি যদি সহজ করে দিই, যে জায়গাটা আমাদের যেহেতু শেষের দিকে চলে আসছে, ওই যে হাঁসের ডিম পাড়ার গল্পের মতো, মানে আমার হাঁসটা গোল্ডের ডিম পারছে,
তো আমি হাঁসের পেটটা কেটে দেখি যে আর কতগুলো ডিম আছে, পেট কাটার পরে হাঁস মারা গেছে। তো বিষয়টা হচ্ছে উনি যেটা বোঝাতে চাচ্ছে যে আমার কন্টেন্টের উপরে এমনভাবে জেগে বসবে এই ব্র্যান্ড, দেখা যাবে যে আমার কন্টেন্টের অর্গানিক রিচও নষ্ট হয়ে গেছে এবং একই সাথে আমার কন্টেন্টের 12টা বেজে গেছে। যেটা কিন্তু হয়েছে, আমি উই এক্সপ্লোরের জন্য আমি 2টা প্রমোশন করছিলাম এবং যেটা হয়েছে উই এক্সপ্লোরের প্রমোশন করার পরে এর রিচ একদম বলতে পারি 70% ডাউন। তো আমি উই এক্সপ্লোর দিয়ে এক্সপেরিমেন্ট করেছি, এসএস ফুডের জন্য তো আমি সেটা করব না। আর এসএস ফুডের জন্য আরেকটা জিনিস ম্যাচ করে না, সেটা হচ্ছে এসএস ফুডের 95% অডিয়েন্স হচ্ছে বাংলাদেশের বাইরে। তো যে কেউ যখন ব্র্যান্ডিং করতে চায়, আমি বলি কি ভাই আপনার মানে যেটা টার্গেট কাস্টমার সেইটাও তো আমি এনে দিতে পারতেছি না। আপনার একটা প্রোডাক্ট আপনি মার্কেটিং করবেন বাংলাদেশের জন্য, বাট যেহেতু আমার 95% অডিয়েন্স হচ্ছে বাইরে দেশে, আমিও আপনাকে সেই পরিমাণ টার্গেট অডিয়েন্স এনে দিতে পারবো না। আর সেটা আমার মনে হয় যে অর্গানিক যে রিচটা আছে সেটাকে মারাত্মকভাবে হ্যাম্পার করবে। যে কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে আসলে এত বেশি ক্যাওয়েটিক কন্টেন্ট দেখি যে আসলে সেখানে নতুন কিছু হলে এবং মানে মৌলিক কিছু হলে সেটার প্রতি মানুষের আগ্রহটা অনেক বেশি থাকে। তো সেই জায়গাটায় আপনি একটা বিশাল জনরা ক্রিয়েট করেছেন। সো অনেক অনেক ধন্যবাদ সম্রাট ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।